হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাতালপুরীর রাজ্য আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা সেই গল্পটি পড়াবো। পাতালপুরীর রাজ্য গল্পটি আমি পার্ট 1, পার্ট 2 করে আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিওগুলো। তোমরা যারা এখনও দেখোনি সেসব ভিডিওগুলো অবশ্যই গিয়ে দেখে নেবে, তাছাড়া কিন্তু এই পার্ট 3টা বুঝতে পারবে না। আবার অনেক আগেকার ভিডিও আছে পাতালপুরী রাজ্য, তো আমি বলবো সেগুলো না দেখে তোমরা, আমি দেখো রিসেন্ট দিয়েছি আরও পাতালপুরী রাজ্যের ভিডিও, সেগুলো তোমরা দেখো। আজ আমি তোমাদের পার্ট 3 থেকে শুরু করব। তো আগের পার্টগুলো আর সেরকম কিছু বোঝাচ্ছি না, আমি তো আগের চ্যানেলে বুঝিয়েছি। তো দেখো, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। আমি প্রতিটি লাইনের মানে সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। বছর 2 আগে বালতরিয়া খাদে এমনই এক মুন্সির লাথিতে মরেছিল হলিজ খালাসি ত্রিভঙ্গ রায়। ত্রিভঙ্গ একজনের নাম, সেও কিন্তু মরেছিল বছর 2 আগে, অর্থাৎ 2 বছর আগে বালতরিয়া খাদে এক মুন্সির লাথিতে কিন্তু মারা গিয়েছিল এক খালাসি। ত্রিভঙ্গ লাশ লুকিয়ে ফেলতে পারেনি। ত্রিভঙ্গই ছিল সংসারের একমাত্র রোজগেরে মানুষ। কোম্পানির নামে ত্রিভঙ্গর বউ খেসারত চেয়ে নালিশ রুজু করেছিল। ত্রিভঙ্গর জীবন দাম সাব্যস্ত হয়েছিল 800 টাকা, কিন্তু 1 বছর ওর মামলা চালাতেই নাকি 800 টাকার উপর খরচ পড়ে গিয়েছিল। ত্রিভঙ্গর বাড়ির কেউ বেঁচে থেকে সে টাকা নিতে পেরেছিল কি না জানি না। তাহলে দেখো, ত্রিভঙ্গ মানুষটাকে তো মেরেই ফেলেছে এবং তার যে জীবনের দাম সেটা রেখেছিল কত টাকা? 800 টাকা। তোমরা এটা একটু আন্ডারলাইন করবে। আমরা পাতালপুরী রাজ্যতে দেখো আরও একটা ঘটনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ঘটনাটা তোমরা মনে রাখবে, ত্রিভঙ্গর ঘটনাটা। ওর বউ কিন্তু নালিশও করেছিল এবং মামলা চালিয়েছিল, কিন্তু মামলা চালালেও তো দেখো একটা খরচার ব্যাপার আছে, তাই না? তো 800 টাকার ওপরে তার খরচাই পড়ে গিয়েছিল, ভাবো। আর ত্রিভঙ্গর যে বাড়ির কেউ সেই টাকাটা মানে নিতে পেরেছে কি না সেটা কিন্তু আর মানে জানা যায়নি আর কি। আশা করছি তোমরা এইটুকু প্যারা বুঝতে পারলে। দেখো নেক্সট প্যারা দেখো। খনির ভেতরের খবর বাইরের বিশেষ কেউ জানে না। কর্তৃপক্ষের বিশ্বস্ত ও চেনাশোনা লোক ছাড়া বাইরের কেউ খনির নিচে নামতেও পারে না। কাজেই লুকিয়ে খাদের নিচে নামার ব্যবস্থা করতে হলো। মানে লেখক বা কথক যিনি গল্পটা বলছেন, লিখেছেন, তিনি কিন্তু চাইছেন যে খনির নিচটা দেখতে যাব, কী রকম খনি এলাকাটা, সমস্তটাই তো তিনি বর্ণনা করছেন বইয়ের মধ্যে, তাই না? কিন্তু দেখো, সে যাবে, বলবে যে আমি নেমে যাব, তাকে কি নামতে দেবে বলো তো? দেবে না, কারণ সেখানে একমাত্র চেনাশোনা লোকরাই যেতে পারে। তো বলছে লুকিয়ে যেভাবেই হোক আমাকে খাদের নিচে নামবো আমি। একজন মুসলমান সর্দারের সঙ্গে কথা হলো, সে আমাকে সঙ্গ করে নিয়ে যাবে। বলতে হবে দেশ কা আদমি। চশমা খুলে রেখে যেতে হবে। শার্টের বদলে গেঞ্জি আর ধুতির বদলে লুঙ্গি পরতে হবে। তাহলে কোথাকে কিন্তু পোশাক আশাকও চেঞ্জ করতে হবে, চশমা খুলতে হবে। শার্ট পরে আছেন তিনি, শার্টের বদলে তাকে গেঞ্জি পরতে হবে, ধুতির বদলে ওনাকে লুঙ্গি পরতে হবে। রাত্রি 3টের সময় দাঁড়াতে হবে বাতি ঘরের সামনে, যেখানে আলো ঘর আছে আর কি, খনি ওই কয়লা খনির জায়গাতে, সেখানে কিন্তু দাঁড়াতে হবে। কটার সময়? 3টের সময়। মালিকের লোক চিনে ফেললে বিপদ হতে পারে, কারণ যাকে তাকে তো আর পারমিশন দেয় না তারা নিচে নামতে। ধরো নেক্সট প্যারা দেখো। লিফটের মতো
বিরাট কপিকলটা বাইরের আলো ছেড়ে বিদ্যুৎ বেগে যখন নিচে নামে, তখন হঠাৎ অন্ধকারে দম বন্ধ হয়ে আসে। মানে কি বলো তো, লিফটের মতো কপিকল আছে। কপিকল মানে এক ধরনের এমন ধরনের গোল চাকা, যেটা মানে রশি বাঁধা থাকে আর কি, দড়ি বাঁধা থাকে। তো তোমার সেটা টানলে মানে নিচের দিকে নেমে যায়। আবার লিফট দেখেছো? লিফট আমরা তো লিফটটা টানাটুনি দেখতে পাই না, কিন্তু ধরো একটা চাকার মধ্যে একটা দড়ি বেঁধে দিয়েছে, তারপর সামনের দিকে আমি টানছি, ওটা তখন ওপর দিকে যাচ্ছে। মানে কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ওটা খনি অঞ্চলের ব্যাপারে। হ্যাঁ, তো সেই বলছে কপিকলটা যখন বাইরে মানে আলো ছেড়ে বিদ্যুৎ বেগে যখন নেমে আসছে না, তখন বলছে এত অন্ধকার, সে অন্ধকারে দম বন্ধ হয়ে আসছে। চোখে জমাট অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না। নামতে নামতে মনে হয় যেন কোথায় কোন পাতালে তলিয়ে যাচ্ছি। মানে যখন ওই কপিকলের ওপরে লেখক বসে যখন নিচের দিকে নামছেন এতটা গভীরে, ধরো খনি অঞ্চলে তো নিচে নামতে হবে, হ্যাঁ, কয়লা তোলার জন্য। তো এবারে কী বলো তো, যখন নিচে নামছে বলছে এত অন্ধকার আর এত নিচের দিকে নামছে, কোন পাতালে আমি ঢুকে যাচ্ছি বাবা, তলিয়ে যাচ্ছি। পৃথিবীর জল, বায়ু, মাটির জন্য মন প্রাণ হাঁপিয়ে ওঠে। আর সত্যি তাই, ওই যে নিচের মধ্যে নেমে যাচ্ছে, হ্যাঁ, সেখানে যে সে বেঁচে ফিরে আসবে সেটার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তার ওখানে মৃত্যুও ঘটে যেতে পারে। আমরা তো আগের পার্টে ধরো পেয়েছি। হঠাৎ পায়ের নিচে কপিকলটা ঘটাং করে আটকায়। হাতে আপাদমস্তক ঢাকা সেফটি ল্যাম্প আর কাঁধে গাঁইতি নিয়ে সবাই নেমে দাঁড়ায়। গাঁইতি অর্থাৎ কয়লা যে খুঁড়বে সেটার মানে এক ধরনের গাঁইতি আর কি, তোমরা অনেকে হয়তো জানো। তো বলছি সকলে কিন্তু কী করলো, সে সেফটি ল্যাম্প আর ওই গাঁইতি নিয়ে নিচে নেমে দাঁড়িয়েছে। তারপরে নেক্সট প্যারা দেখো, খাদের গা দিয়ে জল চুইয়ে পড়ছে। খাদ অর্থাৎ ওই যে কয়লা খনির যে খাদ, সে খাদের গা দিয়ে টোপ টোপ করে জল চুইয়ে পড়ছে। যখন অনেক তলা পর্যন্ত মাটিটা খোঁড়া হয় না কয়লার জন্য বা কিছুর জন্যই ধরো, তখন কিন্তু টোপ টোপ করে জল বেরোতে থাকে। এবারে মাটির মধ্যে শোধ করতে থাকে সেটা জলটা আর কি। গোলকধাঁধার মতো অসংখ্য সুড়ঙ্গ চলে গেছে ডাইনে বাঁয়ে। গোলকধাঁধা অর্থাৎ কী বলো তো, যেমন আমাদের ভুলভুলিয়ে লেগে যায় না, বুঝতে পারি না কোন দিকে যাচ্ছে কি, মানে সেরকম এত বলছে সুড়ঙ্গ গেছে, এদিকে একটা ওইদিকে একটা। মোড়ে মোড়ে হাওয়া চলাচলের খোলা দরজা, মানে একটু একটু করে জায়গাও আছে যেটাতে হাওয়া প্রবেশ করবে আর কি। তাছাড়া তো সকলেই অক্সিজেন ছাড়া দম বন্ধ হয়ে মারা যাবে। একটু দূরে দূরে ইলেকট্রিক আলো, একটু দূরে দূরে কিন্তু আলো। যারা কয়লা খনিতে কাজ করে আর কি, যারা দেখেছো অনেকেই হয়তো, ভেতরে প্রবেশ যদিও তোমাদের 18 এজে নিচে আছো তোমরা, তো কি বলতে গেলাম, যারা দেখেছো তারা একমাত্র জানবে ব্যাপারটা। হ্যাঁ, ধরো আমিও কোনো দিন যাইনি, আর অনেকে আছে তোমরাও যাওনি। ধরো ব্যাপারটা আমরা শুধু অনুভব করতে পারি, কিন্তু এই অনুভবটাতে আমাদের কতটা ভয় লাগছে বলো তো। যদি এরকম একটা জায়গাতে আমাদেরকে পৌঁছে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আমরা কি করবো বলো তো সে জায়গায়। লেখকে কিন্তু একটু ভয়ের মধ্যেই রয়েছেন সে জায়গায় গিয়ে। আর এটাই কিন্তু বাস্তব, এখনও কিন্তু এটা মানে প্রতিটা কয়লা খনিতেই এরকমই হয় আর কি। চলো নেক্সট আমরা দেখি, কয়লা কাটার নানা রকম ব্যবস্থা। কেউ ড্রিল মেশিনে কয়লা কাটছে, কেউ ডিনামাইট দিয়ে ধসিয়ে দিচ্ছে কয়লার বড় বড় চাংড়া, কেউ গাঁইতি দিয়ে কয়লা চটাচ্ছে। যারা বারুদের আওয়াজ করে কয়লা গিরিয়ে দেয় আর কি, তাদের বলে শর্ট ফায়ারার। মানে যারা কয়লাটা বারুদের আওয়াজ করে ওইরকম বোমের মতো ফাটিয়ে দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে শর্ট ফায়ারার। খাদ মজুরদের বলে মাল কাটা। তোমরা এগুলো আন্ডারলাইন করবে, হ্যাঁ, এগুলো একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে এক রকমের কিম্ভূত ভাষা গড়ে উঠেছে, না বাংলা না হিন্দি, এক রকমের পাঁচমিশেলি ভাষা। এখানকার বাঙালি কুলিকামিনরাও সেই ভাষাতেই কথা বলে। খাদের নিচে টবে কয়লা ভর্তির পর সেই টব দড়ির কলের ওপরে তোলে হলিজ খালাসিরা।
যারা হলিজ খালাসি তারা কিন্তু ওই কয়লাগুলো টপ করে ওপরের দিকে ওঠায়। টপ টেনে তোলার জন্য আলাদা আলাদা লাইন পাতা সুড়ঙ্গ, সেই লাইন ঠিক রাখার জন্য আছে সাফাই কুলি। লাইনগুলো যাতে ঠিকঠাক থাকে তার জন্য সাফাই কুলি, অর্থাৎ সাফাই কুলি যারা তারা পরিষ্কার রাখে। কয়লার গুঁড়োগুলো তো পড়বে এদিক ওদিক, ধরো। ভর্তি টপ ঠেলে নিয়ে যাওয়া আর খালি টপ মালকাটাকদের হাতে ফিরিয়ে দেওয়া কাজ তালোয়ানদের। তাহলে কতগুলো মানুষ, কত রকমের মানুষ নিচের কাজ করছে দেখো। ওপরের কয়লার চাপ ভেঙে পড়ার মতো হলে কাঠের ঠেকো দেয় যারা, তাদের বলে কাঠমিস্ত্রি। এছাড়াও রাজমিস্ত্রিও আছে, তাদের কাজ ইটের গাঁথুনি দেওয়া। খাদের নিচে চোয়ানো জল মারার জন্য আছে পাম্প খালাসি আর বেলিং খালাসি। বেলিং খালাসিরা হাতে করে ঝুড়ি আর বালতি দিয়ে জল মারে। দেখো এখানটা বোঝাবার মতো তোমাদের কিছুই নেই, তোমরা পড়ে নিজেই বুঝতে পারলে কাকে কি বলে, কে কোন ধরনের কাজগুলো করছে। তোমরা কিন্তু এই প্যারাগ্রাফটা একটু মন দিয়ে পড়বে। চলো আমরা এবারে নেক্সট প্যারাতে যাই। এদের সকলের ওপর খবরদারি করে পিট সরকার, মানে খবরদারি যা করছে, কে কী করছে না করছে, কিভাবে কাজ করছে না করছে, সব দেখাশোনার কাজ করে পিট সরকার, ইনচার্জ আর ওভারম্যান। এদের দেখাশোনার কিন্তু লোক আছে, যে তুমি যে ফাঁকি মারছো বসে থাকছো সেটা চলবে না। এদের দস্তুর মতো ঘুষ না দিলে কয়লা খাদে কারো বাঁচার ক্ষমতা নেই। পাতালপুরীর কোটাল এরা, বুঝতে পারছো? দস্তুর মতো এরা, যদি এদেরকে ঘুষ না দেওয়া হয় না তাহলে কয়লা খাদার কেউ বেঁচে ফিরবে না। পদে পদে দুর্ঘটনা বাঁচিয়ে খাদ মজুরদের কাজ করতে হয়। সত্যি তাই, যারা খাদ মজুর হয় না তাদেরকে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পা তারা সাবধানে ফেলাতে হয় আর কি, না ফেলালেই বাস। এক মুহূর্তে অসতর্ক হলেই কিন্তু বিপদ অনিবার্য। একজন মজুর এক পালিতে খেটে যা রোজগার করে তাতে পোষাতে পারে না, তাই দু পালিতে একসঙ্গে 18 ঘন্টা 20 ঘন্টা খাটতে হয় অনেককে। ভাবতে পারছো 20 ঘন্টা একটা মানুষ যদি ওই একই রকমভাবে এত পরিশ্রমের কাজ, সেটা তো আর এসি রুমে বসে কাজ নয়। কি অবস্থা হবে তাদের। খাদে যারা কাজ করে বেশি দিন তারা বাঁচে না। হুকওয়ার্ম, যক্ষা, কুষ্ঠ আর নিউমোনিয়া খনি অঞ্চলের সঙ্গে সাথী। প্রতিটা মানুষ যারা খাদের নিচে কাজ করছে তাদের এই রোগগুলো কিন্তু দেখা দেয়, এই রোগগুলো তাদের সঙ্গী। আমরা নেক্সট এবারে দেখে নেব, খাদের নিচে একটানা সুড়ঙ্গ চলে গেছে। সুড়ঙ্গকে বলে সুঁদ। তোমরা এটা আন্ডারলাইন করবে, সুড়ঙ্গকে কি বলে। সুঁদের মধ্যে মাথা নিচু করে হাঁটতে হয়, মানে সুন্দর যে জায়গাটা, সে জায়গাটা তো মাথা নিচু করে হাঁটতে হবে, সেটা তো খুব সরু মতো একটা গলির মতো আর কি, না হলে যে কোনো সময়ে শক্ত পাথরের মাথা ঠুকে যাবার সম্ভাবনা। পাথরগুলো শক্ত তো পড়ে, যে কোনো সময় মাথা ফেটে যাবে একদম। অভ্যেস না থাকলে বেশিক্ষণ থাকা যায় না, কয়লার গুঁড়োয় দম বন্ধ, মানে দম আটকে আসে। এত কয়লার গুঁড়ো, সত্যি মানে আগে ধরো আমরা পড়লাম যে খনি অঞ্চলের মানুষগুলো চোখগুলো লাল হয়ে যাচ্ছে কয়লা গুঁড়ো লেগে সারাদিন কাজ করে। যখন ওপরে এলাম সকাল হতে বেশি দেরি নয়, মনে হলো 2 ঘন্টার জন্য যেন নরকবাস করে এলাম। নরকে যেরকম ধরো বাস করতে সেরকম মনে হচ্ছে লেখকের, যে আমিও মনে হচ্ছে সেই নরকবাসী করতে গিয়েছিলাম আর কি। সামনে কয়লা খাদে কুলিদের ধাওড়াগুলো নজরে পড়ে। ধাওড়া মানে বলেইছি আমি বস্তিগুলো। সকালের পালিতে যারা কাজে যাবে তারা জেগে উঠেছে। পেটে খিদে নিয়ে এক নরককুণ্ড থেকে আরও এক নরককুণ্ডে চলেছে তারা। আর একপাশে সাহেব, ঠিকাদারের আর ম্যানেজারের বাংলো। সামনে লাল লাল ফুলের বাগান। মনে হলো হাজার হাজার মজুরের বুকের রক্ত ওদের বাগানে ফুল হয়ে ফুটে আছে। এ লাইনটা কত সুন্দর না? মনে হচ্ছে হাজার হাজার যে মজুরের বুকের রক্ত, সেটা কিন্তু মনে হচ্ছে ওই যে সাহেব, ম্যানেজার, ঠিকাদার তাদের ওই বাংলোর ফুলের বাগানে ফুটে রয়েছে।
ফুল হয়ে আর কি ফুটে রয়েছে। এবারে আমরা লাস্ট প্যারাগ্রাফে চলে যাব। খনির মজুররা এতদিন বুঝে সব সহ্য করে এসেছে। ওপরের দিকে অসহায়ভাবে হাত তুলে নিজেদের অদৃষ্টকে ধিক্কার দিয়েছে। অদৃষ্ট মানে ভগবান আর কি। হ্যাঁ, আজ আর সেদিন নেই। খনির অন্ধকারেও আলোর খবর পৌঁছাচ্ছে। অত্যাচারীর বিরুদ্ধে দল তৈরি হয়েছে খনি মজুরের। সাঁওতাল বিদ্রোহীদের রক্ত আজও শিরায় শিরায় বয়ে নিয়ে বেড়াচ্ছে যারা, আস্তে আস্তে তারা অন্ধকারে উঠে দাঁড়াচ্ছে। যারা ধরো এতদিন থেকে এত কষ্ট করে এসেছে, তারা কি চোখ বুজে সারা জীবনটা কষ্ট করবে না? এখানে লেখক কিন্তু বিদ্রোহী হয়েই কথাগুলো বলছেন যে বিরসা মুন্ডার বংশধরেরা ভগীরথের মতো মাটির নিচে বয়ে নিয়ে যাবে রক্ত গঙ্গাকে। পিতৃপুরুষের ক্ষুধিত যে আত্মা, সে আত্মাকে কিন্তু তৃপ্ত করবে তারা। তাদেরই দিকে তাকিয়ে খনি মালিক সাহেবদের বাগানে লাল ফুল লাল আগুন হয়ে জ্বলে উঠবে। দেরি নেই, বলছে এই তাদের খনি মালিকদের যে লাল ফুল বাগানের মধ্যে ফুটে রয়েছে, সেটা লাল আগুন হয়ে জ্বলবে। কারণ সকলেই তো আর চোখ বুজে মুখ বুজে চিরকাল সহ্য করবে না, তাই না? তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াবে এবং দাঁড়াচ্ছেও আর কি। তো আমরা যে গল্পটি পড়লাম পাতালপুরী রাজ্য, দেখো আমাদের তো পুরোটাই শেষ হয়ে গেল। এবারে তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টার থাকে, নেক্সট চ্যাপ্টার তো পড়াতে থাকে, তোমরা আমাকে বলো কমেন্টে, আমি চেষ্টা করব নেক্সট এবারে তোমরা যেটা বলবে সেটাই পড়াবো। কেমন? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের সাহিত্য সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে, কোনো রকম গল্প কবিতা নাটক যাই হোক না কেন অসুবিধা থাকে, আমাকে একটা কমেন্ট করে দেবে। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সাহায্য করার। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিয়ে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি, অবশ্যই গিয়ে দেখে নেবে, তাহলে কিন্তু এই 3 নম্বর পার্টটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না।